শওকত আলীর ছোট গল্প মণি হারেনি। লম্বা পথ আমরা হাঁপাচ্ছিলাম। একজন মানুষকে বয়ে নিয়ে যাওয়া কম কথা নয়, কিন্তু উপায় ছিল না। অন্ধকার ছিল চারিদিকে, মাথার উপর তারা জ্বলছিল, আর আমাদের হাঁটতে হচ্ছিল মাঠের উপর দিয়ে, কখনো কখনো খালের উপর দিয়ে, কখনো ঢুকতে হচ্ছিল বনের ভিতরে, কখনো আবার বনের মধ্য দিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে হচ্ছিল অবিরাম। চোট লেগেছিল দুবার। একবার স্ট্রেচার ধাক্কা খেলো গাছের গুড়ির সঙ্গে, অন্যবার নিচু গাছের ডালে আঘাত লেগেছিল। মনে শুধু একটুখানি কাঁদতে উঠেছিল। নির্জন পথ, মৃদুস্বরে কথা বলছিলাম থেকে থেকে। সে কথা আমাদের একেবারেই নিজেদের কথা, বন্ধুদের কথা স্মরণ হচ্ছিল। কখনো ক্যাম্পের কথাও উঠেছিল, কিংবা যুদ্ধের কথা। আর থেকে থেকেই মনি বলছিল, আর মাসখানেক লাগবে। কি বলিস তোরা? হাশেম ডাক্তার তো তাই বলছিল। আমরা কেউ জানি না কত সময় লাগবে সারতে। ফুলে ঢোল হয়ে উঠেছে ওর পা, ব্যান্ডেজ বাঁধা অবস্থায় যা কিম্ভূত আকৃতি দেখায় তা দেখে অনুমান করা সত্যিই শক্ত। পায়ের চেহারা দেখে মনে হয় না ওটা কোনো দিন স্বাভাবিক হবে। কিন্তু তবু কেউ কেউ বলেছিলাম, আরে অতদিন কেন লাগবে? ভালো ডাক্তার দেখবে, একটি কি দুটি ইঞ্জেকশন দেবে, আর দেখবি 1 সপ্তাহে আবার তুই উঠে দাঁড়িয়েছিস। মনির গায়ে জ্বর উঠছিল বাবার। ক্যাম্প থেকে বেরোবার সময় হাশেম ডাক্তার ওষুধ খাইয়ে দিয়েছিল, তাতে ঘাম দিয়ে জ্বরটা সেরেছিল। কিন্তু কিছুক্ষণ পর, বোধহয় ঘন্টা 2 হবে, আবার জ্বর উঠতে আরম্ভ করলো। একসময় মনি জানালো, দেখ তো, জ্বরটা বোধহয় আবার উঠতে আরম্ভ করলো। রমজান অভয় দিল, ও কিছু না, বাইরে ঠান্ডায় রয়েছিস তো, তাই বোধহয় হয় শীত শীত লাগছে। মনি তখন হাসে, তোরা ভারী ছেলে মানুষ। মনি জ্বরের ঘরেই কি না কি বলে যায়। আমি কিন্তু বেশ আছি, মহা সুখ করে নিলাম কদিন। খালি শুয়ে থাকলাম আর তোরা বনে বাজারে ঘুরে বেড়ালি। কিন্তু মজা দেখ, একটা অপারেশনেও যেতে পারলি না। এদিকে বোস, কি সুখ আমার। মনে শীত হয়ে শুয়েছিল, দুচোখ মেলে আকাশ দেখছিল। একসময় হেসে ফেললো কি ভেবে। ভারী মজা কিন্তু, এমনই শীত হয়ে মানুষের ঘাড়ে ঝুলতে ঝুলতে যাচ্ছি, আমি তারা দেখছি। আচ্ছা কায়েস, তুই অ্যাস্ট্রোলজি পড়েছিস তো? তারাগুলো সব চিনিস? ওই যে মাথার উপর দেখছিস, ওটা কি তারা? ক্যাসিওপিয়া? কায়েস পায়ে হোঁচট খেয়েছিল, তাই কষ্ট হচ্ছিল মনির ভার বইতে। হাঁপাচ্ছিল, কিন্তু তবুও বলল না, ক্যাসিওপিয়া একটা তারার নাম নয়, আর এটা সময়ও নয়। ক্যাসিওপিয়া দেখা পাবে সেপ্টেম্বরের পরে। ও, তাহলে বোধহয় আরিয়ানা, কি বলিস? কায় সম্ভবত রেগে উঠেছিল মনির ওপর, তার ওই রকম বিলাস দেখে, কিন্তু বলতে ইচ্ছে করছিল না ওর। আনসার উপদেশ দিচ্ছিল থেকে থেকে, বলছিল, দেখ মনি, আবার পাগলামি করিস না কিন্তু। ডাক্তার যা বলবে তা করবি। তোর দাম কিন্তু অনেক। যদি ধরা পড়ে যাস তাহলে তুই তো মরবি, আমাদেরও মুশকিল হবে। শেষটাই একেবারে সবাই নিশ্চিহ্ন হয়ে যাব। মনি সম্ভবত সেসব কথা ভাবছিল না। ও বলছিল, তারা দেখে কিন্তু সত্যিই বোধহয় পথ দিক চেনা যায়। দেখ না, আমরা পূর্বমুখ হেঁটেছিলাম। আমি শীত হয়ে শুয়ে, কিন্তু তোদের দেখেই বুঝতে পারছি তোরা ডাইনে যাচ্ছিস না বায়ে। আচ্ছা, তোরা তারাগুলোর রং দেখতে পাস? আমরা হাসি, বুঝতে পারি মনির এখন পাগলামিতে পেয়েছে। তখন ও আপাতত কিছুক্ষণ বকবক করতে থাকবে। আচ্ছা, কি মজা দেখতো, তারার আলো কখনো লালচে হয়, দেখতো তোরা। আমরা দেখব কেমন করে? ঘাড়ে মনির ভার, মাথা তোলার কায়দা কোথায়? আনসার তাড়া দেয়, আস্তে ভাই, একটু আস্তে কথা বল, কাছেই গ্রাম, কেউ কিছু সন্দেহ করলে মুশকিল হয়ে যাবে। আমরা গ্রাম দেখতে পাচ্ছিলাম না, বুঝছিলাম শুধু ফাঁকা মাঠ ঢেউয়ের মতো দুলে উঠছে অপরমুখ, তারপরে অন্ধকার, কোনো বাতির চিহ্ন পর্যন্ত নেই। কায়েস হঠাৎ বলল, একটু দাঁড়াও। কেন? আনসার চাপা স্বরে শুধালো। আমরা গান লোড করে নিই। তাতে কি হয়েছে? আনসার চাপা ধমকে উঠল, তুমি তো আর অপারেশনে যাচ্ছ না। আর আগেই তো বলে দিয়েছি বারবার করে, নো কনফ্রন্টেশন, যখনকার যা কাজ। এখন তোমরা যাচ্ছ রোগীকে পৌঁছে দিতে, আমি সঙ্গে আছি। যদি কাভার দেওয়ার দরকার হয় আমি দেব। বন ছাড়িয়ে এসেছি, আবার সমতলে ঢেউ উঠানো ফসলের ক্ষেতের বুকে একটা জলার ধার দিয়ে ঘুরে যেতে হলো। পরিষ্কার পানিতে আমাদের ছায়া পড়ল। দেখলাম 4 জনকে বহন করে নিয়ে চলেছি। সেই ভার জীবনের না মৃত্যুর কে জানে। অন্ধকার রাত্রি, পেছনে বন, মাথার উপরে রাশি রাশি তারা। দেখে দেখে বুকের ভেতরে শুধোতে লাগলো, আমরা কি এখন মৃত্যুর দিকে যাচ্ছি? একসঙ্গে অর্ধমৃত একজনকে বহন করে মৃত্যুর বিশাল অন্ধকার গহ্বরের দিকে যে যাচ্ছি না,
তাই বা কে বলবে? নাকি কোনো দুর্ভাগ্য আমাদের টেনে নিয়ে চলেছে? আসলে মনি আমাদের কমান্ডার, তার রুগ্ন শরীরের শয়তানটা আমাদের শুধু ভুলিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমরা জানি 5 মাইল ভার বইতে হবে আমাদের, 5 মাইল কি মাইল 6 তার বোধহয় বেশি নয়, তারপরেই ফল পাওয়া যাবে। সেখানে আড়িয়াল খাঁ নদের পাশের খালে নৌকা ঠিক করা আছে, সেই নৌকায় মনিকে তুলে দিতে পারলেই ছুটি। মনি চলে যাবে পদ্মা নদী দিয়ে নিরাপদ জায়গায়, ঢাকার কাছাকাছি, সেখানে ওর ভালো চিকিৎসা হবে, আমরা আবার ফিরে যাব ক্যাম্পে। আচ্ছা, মনি একসময় শুধোই, যদি গিয়ে দেখিস ঘাটে নৌকা নেই, তাহলে যদি কেউ না এসে থাকে? যা পাগল, তাই কি হয়? ক্যাপ্টেন আলী অমন কাঁচা ব্যবস্থা করেনি কখনো। কিংবা ধর, যদি ওই নৌকা ধরা পড়ে গিয়ে থাকে, আমরা গেলাম নৌকায় উঠতে আর অমনি সব শুদ্ধ ধরা পড়ে গেলাম, তাহলে? মনি প্লিজ চুপ কর, কথা বলিস না। আনসার প্রায় ধমক দিয়ে ওঠে। মনি হেসে ওঠে শব্দ করে, আহত বন্ধু নয়, যেন শয়তান। আনসার চাপা ধমক দিয়ে ওঠে, শাট আপ ফুল। মনি হাসে না তবুও, তার রুগ্ন গলায় গান গাইতে শুরু করে, এবার আইগো তোরা যার যা আছে, ঘরে সবার পূজার থালা ভর্গ। তার গলা স্বর চারদিকের অন্ধকার প্রান্তরে কান্নার মতো শোনায়। চরাচরে ঝিঝি পোকাদের ডাকও যেন থেমে গেছে। আনসার রাগে হিস হিস করে বলে, উইল ইউ স্টপ? যদি অন্য কেউ হতো তাহলে কি করতাম জানিস? আমরা কেউ কথা বলি না। মনিও থেমে যায় বোধহয় কৌতূহলী হয়ে আনসারের কথা শোনার জন্য। আনসার চুপ করে গেল শুধুই। কই বললি না? অন্য কেউ হলে কী হতো? মনির গলায় যেন বিদ্রুপ। আনসার দাঁত চেপে বলে, অন্য কেউ হলে একটা বুলেট খরচ করে রাস্তার ধারে ফেলে চলে যেতাম। মনি হাসে জোর গলায়। আনসার আবার ধমকে ওঠে, চুপ করবি তুই? আমরা এবার সজাগ হই। ব্যাপারটা বিশ্রী হয়ে যাচ্ছে ক্রমেই। বলি, আরে চুপ করো না তুমি, জ্বরের ঘোরে ও কিছুটা ভুল বকছে, এই তো ব্যাপার। না, তোমরা জানো না, ওর সবটাতে খেলা, সব ব্যাপারে ওর জেদ, সব ব্যাপারে ওর খেয়ালি। এমন হলে বিপ্লবী হওয়া যায় না। এমন লোক গেরিলারদের জন্য লায়াবিলিটি। আনসার কৈফিয়ত দেওয়ার চেষ্টা করে। বাদ দাও সব। কায়সার হাঁপাতে হাঁপাতে বলে, আমরা ওকে পৌঁছে দিতে পারলেই তো হলো। তার পরের ব্যাপার যাদের বুঝবার তারা বুঝবে। আমরা তখন মনির কথা ভাবতে শুরু করে দিয়েছি। ভয়ানক গোয়ার ছেলে, অপারেশনে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কমান্ড করে, কভার দেওয়ার সময় হুঁশ থাকে না তার। ডেথ কামস অনলি ওয়ান্স। যদি মৃত্যু হয়েই যায় তাহলে আমার কিছু করার নেই। যুদ্ধে কাউকে না কাউকে তো মরতে হবেই, এমন কথা শুধু মনেই বলতে পারে। আমরা একজন বীরকে কাঁধে করে নিয়ে চলেছি, যে শত্রু নিপাত করেছে, যে মায়ের অপমানের বা বাবাকে হত্যার আর বোনের ধর্ষণের প্রতিশোধ নিতে যাচ্ছে, স্বদেশের আত্মার সঙ্গে যার হৃদস্পন্দন স্পন্দিত। আমরা কি অমরত্ব পাওয়া সেই বীরকে বয়ে নিয়ে চলেছি? জীবনের দিকে দিকে যাচ্ছি তাকে। সেই অন্ধকার পিচ্ছিল্য আলো পথে মনির দেহভার বহন করতে করতে আমাদের মন সমবেদনার এবং বন্ধুত্বের আবেগে আপ্লুত হয়ে যেতে থাকে। কায়েস মাথার উপর থেকে একসময় ডাকে, মনি। আমরা সাড়া দিই না। ভারী আস্তে কথা বলে মনি, ভারী ক্লান্ত তার গলার স্বর। বলে, যুদ্ধ কবে শেষ হবে জানিস? আমরা কি জানি যুদ্ধ কবে শেষ হবে? শুধু জানি শেষ শত্রুটি নিপাত করতে পারলে তবেই আমরা জয়ী হব। কিন্তু সে যে কবে, তা কি কেউ জানি? আমরা জবাব দিতে পারি না। মনি তখন বলতে থাকে, গলা ভারী ক্ষীণ, যেন বা ফিস ফিস করে বলে, আমার বাবা মা কেউ নেই, ছোট বোন রুকুটা কোথায় জানি না। কিন্তু একটা কথা, আমি যদি মরে যাই তাহলে তোরা আমাকে মনে রাখবি? কে জানে, আমরাও তো মরে যেতে পারি। ওসব ভেবে কি লাভ? লড়াই করতে এসে ওসব ভাবলে চলে? আমরা কেউ বললাম বোধহয়, কিংবা বলিনি। আমাদের শুধু মনে হয়েছিল তখন কথাটা এমনও হতে পারে। মনে তখন হাসে। ভারী ছেলে মানুষই ভাবনা হয় আজকাল। তোরা রাগ করিস না, আমার মাথার ঠিক থাকে না। এক এক সময় হঠাৎ ভিন্ন প্রসঙ্গ চলে যায় মনি। অনেকটা নালিশের সুরে বলে, একই জায়গায় ক্যাম্প দুটো রাখতে দেওয়ার কোনো মানে হয় না। জলার ধারে ঢুকে যাওয়া সময় আমাদের সবার ছায়া দেখা যায় পানিতে। বাংলাদেশে এখন শরৎকাল শেষ হতে চলেছে। ফুটন্ত শাপলা কালো অন্ধকারে ভারী সাদা দেখায়। মনি তখন যোদ্ধার মতো কথা বলে, আমি ক্যাপ্টেন আলীকে বলেছিলাম ও দুটো ক্যাম্প শক্ত হলেই ওরা আরও ভেতরে আরেকটা ক্যাম্প খাড়া করার চেষ্টা করবে। তার ফলে আমরা জানি তার ফলে কি হতে পারে। শত্রুপক্ষ আমাদের উপর সর্বক্ষণ চোখ রাখতে পারবে। আমাদের আর্মস সাপ্লাইয়ের অসুবিধা হবে। কে জানে, হয়তো গোটা এলাকাটা একদিন ওরা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। অনেক কিছু ভাববার আছে। তুই এখন চুপ কর মনি।
সামনে আর একটা গ্রাম আসছে, নাম শিবচর। আনসার আরেকবার অনুরোধ করে। আরেকটা কথা, মনি এবার গম্ভীর হয়ে যেন বা দায়িত্ববান সৈনিকের স্বর শোনা যায় তার, তখন বলে, যারা আমাকে নিতে আসছে তাদের বলে দিস, ইনকেস যদি বিপদ হয় তাহলে ওরা যেন আমাকে মেরে তবে পালায়। ওদের টর্চার চেম্বারের কথা মনে পড়লে আমার ভয় করে, ভয়ে হয়তো ওদের কাছে সব বলেও দিতে পারি। ওর কথায় আমরা সশব্দে হেসে উঠি। মনিরও তাহলে ভয় আছে? বলি, আমরা তো জানি তোর কথা শুনে ওদের টর্চার চেম্বারের লোকজনেরও ভয় পেয়ে যাওয়ার কথা। না, হাসি নয়, সিরিয়াসলি বলছি। মূল ফোর্স থেকে বেরিয়ে আসার আগে ওখানকার 4টে সেল আমার হাতে গড়া। দোজ বয়েজ, দে উইল চেক ফাইন গেরিলাস। তাছাড়া ওপরের যারা, তাদের সঙ্গে যোগাযোগের চ্যানেল সব আমার জানা। ওই সব যদি বেরিয়ে যায় তাহলে গোটা এলাকাটাই ধ্বংস হয়ে যাবে। কথাটা বলে রাখিস। আমি বোধহয় এবার ঘুমাবো। ওর ঘুম পাওয়াতে আমরা কিছুটা স্বস্তি বোধ করলাম। সামনের গ্রাম ঘেঁষে আমাদের কোনাকুনি পাড়ি দিতে হবে। একটা কাঁঠাল বাগানের ভেতর দিয়ে পথ। গ্রামের পেছনে রাজাকারদের একটা ক্যাম্প আছে বলে শোনা যায়। অতএব এই রাস্তাটুকু ভারী ঝুঁকিপূর্ণ, হুঁশিয়ার থাকতে হবে। আর তখনই ঘাড়ের ওপরকার মনে চিৎকার করে উঠল, গট ফায়ার! আমরা তখন চকিতে একসঙ্গে বসে পড়েছি, স্ট্রেচার ফেলে শুয়ে পড়েছি মাটিতে। ডান দিকে গুলি বৃষ্টি শুরু হয়ে গেছে তখন। আমরা স্টেন খুলে কখন ফায়ার করতে শুরু করেছি নিজেরই খেয়াল নেই। কোন দিকে মারছি তাও জানি না। একসময় শুধু শুনলাম মনির তীক্ষ্ণ গলা, রান, ডিসপার্স, পালাও। একসময় আমি নিজেই মনিকে ছেড়ে লাফিয়ে সরে গিয়েছি, তারপর ঊর্ধ্বশ্বাসে ছুটেছি। ফেরার পথে আনসার সারাক্ষণ চুপচাপ থেকেছে। না, কাঁদেনি। আমরা কেউই কাঁদছিলাম না, শুধু অন্ধকারের দিক থেকে থেকে তাকিয়ে দেখছিলাম। একটা প্রকাণ্ড গাছের অন্ধকারের নিচে দাঁড়িয়ে আনসার একসময় বলল, আমরা এবার ক্যাম্পে ফিরে যাও, আমি পরে আসছি। কেন? আমরা 4জনেই বিমূঢ়, এমনিতেই ভারী খারাপ লাগছে। বললাম, তুমি কোথায় যাচ্ছ? মনির লাশ আনতে। আই বিলিভ হিম, আই মাস্ট গিভ হিম আ লাস্ট রেড স্যালুট। পাগল নাকি? আমরা বিশ্বাস করতে পারছিলাম না কথাটা, কিন্তু জানতাম আনসার সত্যি কথাই বলছিল। আমরা আনসারের মুখ দেখতে পাচ্ছিলাম না। চারিদিকে শরৎকালের বাংলাদেশের অন্ধকার, দূরে দূরে আকাশের নিচে অস্পষ্ট বনানী আর গ্রাম। জানতাম সত্যি নয়, তবু বললাম, সে হয়তো নিজেই নিজেকে গুলি করেছে। এখন ভেবে লাভ আছে? আনসার ডাকলো আমাকে, ধর। মনির হাত ধরে হিস্টে টানতে লাগলাম। মনি নিজেকে ছাড়িয়ে নেবার জন্য তার হাত পা ছুটছে। চাপা গলায় হিস হিস করে উঠল, ইডিয়েট, পালাও তোমরা। ওর হাতে তখন পিস্তলটা ধরা। কিন্তু কেন ও কথাটা বলেছিল জানিস? বলেছিল ওকে যেন আমরাই মারি। আমরা ধীরে ধীরে ফিরে এসেছিলাম নদীর পাশে। খালের মুখ থেকে পিস্তলের আওয়াজ কেন হয়েছিল জানি না। মনিকে কার নৌকায় তুলে দিয়েছিলাম এখনও আমরা জানি না, জীবনের না মৃত্যুর। জানি না শেষ মুহূর্তে মনি কী গ্রহণ করেছিল, জীবনকে না মৃত্যুকে। সারাটা পথ ওর একটা প্রশ্ন করেছে আনসার, উত্তরে কেউ কিছু বলেনি। কি বলবে? আমরা কি জানি সে কথা? সে কথা হয়তো জানে বাংলাদেশ। যুদ্ধ তো এরকমই, যুদ্ধের জন্য কত কিছু করতে হয়। এতক্ষণ শুনছিলেন শওকত আলীর গল্প মনি হারেনি। এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে লেখা একটি ছোট গল্প।